আমার মনে হয় ভাইয়া সুরলাকে পছন্দ করে, ভালোটালেও বাঁচতে পারে। মায়ের অবাক চাউনির উত্তরে বলে চরণ, যা ভিত্তিহীন। সে জানে তার ভাই ভালোবাসায় বিশ্বাসী না। একবার ধোঁকা খেয়ে ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। প্রেম ভালোবাসা থেকে দূরে থাকে। তাও সে মাকে মিথ্যা বলে, যাতে মা চয়নের জন্য পাত্রী হিসেবে সুরলাকে বাছাই করে। জোবায়দা ভরকুচকে বলেন, তুই কিভাবে বুঝলি? চরণ পরনে থাকা ট্রাউজার থেকে ফোন বের করে একটা ছবি দেখায় মাকে। চিবার বার্থডে পার্টিতে চয়ন সুরলা যখন এক মুহূর্তের জন্য পাশাপাশি দাঁড়িয়েছিল, সেই মুহূর্তে ছবি তুলেছে ফটোগ্রাফার। তা চরণের হাতে পড়েছে। এই ছবিটাই সবার কাছে প্রকাশ করতে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। ছবিটা দেখিয়ে বলে, ভাইয়াকে এর আগে কোনো মেয়ের ব্যাপারে এতটা ইন্টারেস্ট দেখাতে দেখিনি। সরলার সাথে ভাইয়ার ভীষণ ভাব। চিবার জন্মদিনের পরের দিন ব্রেকফাস্ট করতে বসে চিবা যখন সরলার কথা বলল, তখন দেখলে না কেমন ইন্টারেস্ট দেখালো। ভাইয়া তোকে ভালোবেসে কীর্তি ডাকে। ভাব ভালোবাসা না থাকলে ভাইয়ার মতো মানুষ কাউকে নাম দেয়? কারোর ব্যাপারে জানতে এতটা উৎসুক হয়? তুমিই বলো। জোবায়দা খানিক ভাবেন, তারপর ছেলের কথার উত্তর দেন, হ্যাঁ, এর আগেও কয়েকবার ওই মেয়ের কথা বলেছিল চয়ন। ও ভেবেছিল সুরেলা নিতুর ছোট বোন। এটা নিয়ে সে কি তর্ক চিবার সাথে। মেয়েটা নিয়মিত জগিং করে, চিবাকেও ওর থেকে কিছু শিখতেও বলেছে। চয়ন যখন মেয়েটার ব্যাপারে কথা বলছিল আমারও খটকা লেগেছে। সেদিন আমার সামনেই তো কিট্টি বলে সম্বোধন করছিল। চরণ মাথা নাড়ে, বলে, ভাই যেহেতু কাউকে পছন্দ করে, তাই তোমরা অন্যত্রে পাত্রী না খুঁজে পাত্রী হিসাবে ওকেই সিলেক্ট করো। জোবেদার চোখে মুখে হাসির আভা খেলে যায়। এবার ছেলেটাকে বিয়ের জন্য রাজি করাতে পারবেন, তবে অবশেষে ছেলেটা বিয়ে করবে ভাবতেই খুশি লাগছে তার। খুশিতে গদগদ হয়ে বলেন, সত্যি, তবে চয়ন তার পাত্রী খুঁজে নিয়েছে। যাক, ভালো হয়েছে। মেয়ে যেমনই হোক আমার আপত্তি নেই। আমার ছেলে খুশি, আমার খুশি। ছেলেটা যে বিয়ের জন্য রাজি হবে এটাই আমার জন্য বড় কিছু। এবার ঈদের ছুটিতে বাড়ি এলে বিয়ের কথা পাকা করে রাখবো। চরণ হাঁপ ছাড়ে, যাক, কাজ হচ্ছে। তবে এবার ভাইকে রাজি করাতে পারলেই হয়। মাকে তো বলে দিয়েছে ভাই মেয়েটাকে পছন্দ করে, ভালোবাসে। যদি তা সত্যি হতো, অতীত বলে যদি সুরলাকে যদি একটা সুযোগ দেয়, তবে ভাইটা ঠকবে না, বরং জিতবে। কথা বলতে বলতে বেগুনি বানানো শেষ করেছেন জোবায়দা। বেসনের গোলাযুক্ত বাটি সিল্কে রেখে হাত ধুলেন। সিঙ্কের পাশে হ্যাঙ্গারে ঝুলানো টাওয়ালে হাত মুছে ছেলের মুখোমুখি দাঁড়ান। চিন্তিত ভঙ্গিতে বলেন, চয়নের ব্যাপার তো বুঝলাম, কিন্তু মেয়ের মতামতেরও তো জানা প্রয়োজন। সুরেলা যদি চয়নকে পছন্দ না করে থাকে তবে কি বিয়ের জন্য রাজি হবে? যদি ওর পরিবার না মানে? কথা প্রসঙ্গে চরণ শপিং মলে সুরলার সাথে দেখা হওয়ার কথা জানায়। ভাইয়ের বিয়ের কথা বলার পর সুরলার চেহারার রং বর্ণনা করতেও ভোলে না। তারপর সে বলে, ভাইয়াকে যদি সরলা পছন্দ না করে তবে বিয়ের কথাই মন খারাপ করবে কেন? তাহলে তো বিয়েতে কারোর আপত্তি থাকার কথা নয়। তবে আর দেরি নয়, ভাইয়ার বিয়ের মিশন শুরু করা যাক। হেসে বলে চরণ। প্রত্যুত্তরে জোবায়দা বলেন, ঈদ আসুক, চয়নও বাসায় ফিরুক, তারপর এটা নিয়ে এগোবো। এর আগে আমি তোর বাবার সাথে কথা বলিনি, তার মতামতেরও তো দরকার আছে। রাতে জোবায়দা স্বামীর সাথে কথা বলেন এ ব্যাপারে। সব শুনে বখতিয়ার আরেফিন জানান ভালো হলে এগোতে বলেন। জোবায়দা ভাবেন রিয়ানার সাথে কথা বলবেন এ ব্যাপারে। দেখা যাক তারা কি বলে। তারা রাজি হলে টুকটাক কথা সেরে নেবেন। চয়ন যেহেতু সুরলাকে পছন্দ করে, তাই আপত্তি করবে না। তাও ঈদে বাড়ি এলে ওর মতামত নেবে। ঈদের আগে একবার রেহানার বাসায় গিয়ে কথা প্রসঙ্গে প্রাথমিকভাবে বিয়ের কথা বলবেন। মনে মনে নানান ছক আঁকেন জোবায়দা। দুদিন পর রাতে সবাইকে চমকে দিতে বখতিয়ার আরেফিন পরিবারের কাছে ফিরে আসেন। তার ফেরার কথা আরও মাস কয়েক পর। একটা ট্রিপ ক্যান্সেল হওয়ার নির্ধারিত সময়ের আগেই ছুটি পেয়ে যান। ছুটি পেয়ে কাল বিলম্ব না করেই ছোটেন পরিবারের কাছে। চমকে দেওয়ার আশায় পরিবারকেও জানাননি। অনেকদিন পর বখতিয়ার আরেফিন বাসায় ফেরায় যেন বাসার প্রাণ ফিরে আসে। ছেলে মেয়ে আর স্ত্রীর উপচে পড়া খুশি চোখ এড়ায় না তার। প্রশান্তি ছেয়ে যায় মনে।
বখতিয়ার আরেফিন আসার পর বিয়ের ব্যাপারটা আরও গম্ভীর হয়। পরের দিন সকালেই তিনি স্ত্রী আর চরণকে নিয়ে বৈঠকে বসেন। চরণ মাকে ইতিপূর্বে যা বলেছে বাবাকেও তাই বলে, ছবিও দেখায়। জোবায়েদা সুরুলার সম্পর্কে নানান গল্প করেন। চিবা তখনও কিছু জানে না। সে কাজিনদের সাথে গ্রুপ কলে ঈদ কিভাবে কাটাবে সেই পরিকল্পনা করতে ব্যস্ত। এসবে ধ্যান যায় না তার। সুরুলার ছবি দেখে বখতিয়ার আরেফিন অবাক হন, বিস্মিত চোখে চেয়ে থাকেন ছবির দিকে। চরণ বলে, বাবা, তুমি চেনো ওকে? বখতিয়ার আরেফিন ইতিবাচক ইশারা করলে চরণ কারণ জানতে চায়। বখতিয়ার সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমার মনে আছে গত বছর বাংলাদেশে আসার পর পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে বাসায় ফিরেছিলাম? জোবায়েদা মনে করার চেষ্টা করেন। মনে পড়ে তার। সায়জা নিয়ে বলেন, হ্যাঁ, মনে আছে। সুগার ফল্ট হওয়ায় তুমি ভরা রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যাওয়া ধরেছিলে। তখন 2-3 জন ছেলে মেয়ে এসে তোমাকে ধরেছিল। তুমি মিষ্টি জাতীয় কিছু চাওয়ার পর একটা মেয়ে ব্যাগ থেকে চকলেট বের করে খাইয়েছিল তোমায়। তারপর খানিক জিরিয়ে তুমি স্বাভাবিক হওয়ার পরে তোমাকে বাসার উদ্দেশ্যে গাড়ি ঠিক করে গাড়িতে তুলে দিয়েছিল। এমনটা বাসায় এসে বলেছিলে তুমি। বখতিয়ার আরেফিন কৃতজ্ঞ স্বরে বলেন, সেই ছেলে মেয়েদের মাঝে এই মেয়েটিও ছিল, আর ওই চকলেট দিয়েছিল। যাওয়ার আগে সিএনজি চালকের নাম্বার নিয়েছে। সিএনজি চালককে বারবার বলছিল যেন ঠিকঠাকভাবে নিয়ে আসে আমায়। পথেও 2-1বার কল দিয়েছে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। পরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মেয়েটা ভীষণ মিষ্টি। এ যদি হয় আমার ছেলের পছন্দ তবে আমার কোনো আপত্তি নেই, বরং খুশি। জোবায়েদার চরণ সেদিনের ঘটনার জন্য সুরুলাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। জোবায়েদা বলে, দেখতে গেলে ধন্যবাদ দিয়ে এসেছো? বখতিয়ার নির্দ্বিধায় বলেন, মেয়েকে ইতিপূর্বে আমরা দেখেছি, তাই আর দেখাদেখি পর্বের প্রয়োজন নেই। তাছাড়া ছেলে মেয়েও একে অপরের পরিচিত, পছন্দের, সুতরাং এই ফর্মালিটির দরকার নেই। তুমি আজই বরং মেয়ের খালার সাথে কথা বলে দেখো। ওনারা রাজি হলে ঈদের ছুটিতে চয়ন এলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব নিয়ে যাব। সব ঠিকঠাক হলে এঙ্গেজমেন্ট করিয়ে আসবো, ব্যাস। পরিকল্পনা মাফিক ইফতারের পর যাওয়ার জন্য তৈরি হন। একা যাবেন না, সাথে মেয়েকে নেবেন বলে ঠিক করেন। চিবা তখনও কিছু যায় না। জোবায়েদা তৈরি হয়ে মেয়ের রুমে যান। চিবা ইফতার করে বিশ্রাম করছিল। জোবায়েদা এসে বলেন, তৈরি হয়ে নে, আমরা নিতুদের বাসায় যাব। চিবা উঠে বসে বলে, কেন? নিতু মায়ের সাথে একটা জরুরি কথা বলার আছে। কি জরুরি কথা? এখন সময় নেই, যেতে যেতে বলবো। এশারের আজান দিবে একটু পর, এসে তারাবি নামাজ পড়তে হবে। চল তাড়াতাড়ি। চিবা টি শার্ট প্লাজো ছেড়ে 3 পিস পরে তৈরি হয়ে নেয়। বাসা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এবার বলো, কি জরুরি কথা বলতে যাচ্ছ তুমি? জোবায়েদা বলেন, চয়নের জন্য সুরেলার বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। চিবা যেন বিশ্বাস করতে পারে না। মা থেকে সব কথা খুলে বলে। খুশিতে লাফিয়ে ওঠে সে। সুরলাকে ভীষণ পছন্দ তার। সে ভাইয়ের বউ হবে ভেবেই খুশি লাগছে তার। জোবায়েদা নিতুদের পাশে গিয়ে রিয়ানাকে একান্তে ডেকে কথা প্রসঙ্গে বলেন সুরলা আর চয়নের বিয়ের কথা। চয়নকে রেহানার আগে থেকেই পছন্দ। চয়নকে জামাই বানানোর শখ জেগে ওঠে আবার। তড়িৎ ইতিবাচক উত্তর দেন। তার পক্ষ থেকে উত্তর হ্যাঁ। বাকি সুরলার মা বাবা, তাদের সাথে কথা বলে জানাবেন রেহানা। সুরলার মায়ের নাম্বার নিয়ে চলে যান জোবায়েদা। রেহানা নীতিকাকে ডেকে জোবায়েদার আনা প্রস্তাবের কথা জানান। নীতিকার চেহারায় উৎফুল্লতা দেখা দেয়। সে ভেবেছিল বিয়ের ব্যাপারে প্রথমে তাকেই কোনো পদক্ষেপ নিতে হবে। এখন সব ছেলে পক্ষ থেকে হলে তাকে আর চাপ নেওয়া লাগবে না। রেহানা উৎফুল্লতার সাথে বলে, আমার সরুটার ভাগ্য খুলেছে, সোনার টুকরো বর জুটবে কপালে। চয়নের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। শুনে তো প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না, এতটা খুশি লাগছিল। চয়নের কাছে আমার মেয়েটা সুখে থাকবে। আমার ইচ্ছে পূরণ হলো অবশেষে। খালামণিকে জানিয়েছো? না, জানাবো এখন। হ্যাঁ রে, সুরলা রাজি হবে তো? নীতিকা মনে মনে হাসে, বলে, শুধু রাজি? তোমার মেয়েকে বলো গিয়ে, দেখবে খুশিতে নাচতে শুরু করবে। পারলে সে এখনই বিয়ে করে নেয়।
মনের কথা মনে চেপে বলে, খালামণিকে জানাও, খালামণি ওর মতামত নিক। ইতিবাচক হলে এগোবে, নেতিবাচক হলে নিষেধ করবে। তবে আমার মনে হয় না তোমার মেয়ের পক্ষ থেকে নেতিবাচক উত্তর আসবে। মায়ের কাছে বোনের পছন্দের কথা বলে না নীতিকা, চেপে যায়। রেহানা খুশিতে গদগদ হয়ে বোনকে কল দেয়, রিসিভ বলে ভালো মন্দ বলে বিয়ের ব্যাপারটা জানায়, সাথে চয়নের প্রশংসার ঝুলি খুলে বসে। সাবিনা মেয়ের বিয়ে নিয়ে এত তাড়াতাড়ি ভাবতে না চাইলেও রেহানা বোনকে জোর করেন ভাবতে। রেহানার মতে এমন সুযোগ্য পাত্র সবসময় মেলে না, এখন নাগালে আছে প্রস্তাব পাকড়াও করা উচিত। বোনের জোরাজুরি আর বোনের মুখে ছেলের প্রশংসা শুনে সাবিনা খানিক সিদ্ধান্ত নেন এ নিয়ে স্বামী তানবীরের সাথে কথা বলবেন। রেহানার সাথে কথা শেষ করার আগে চয়নের বায়োডাটা চয়নের পরিবার থেকে সংগ্রহ করে দিতে বলে। ফোন রেখে সাবিনা ভাবতে বসেন আর রেহানা জোবাদাকে কল দেয়। নিতুর সূত্রে জোবায়দার নাম্বার তার ফোনে সেভ আছে। প্রথম রিং হতে রিসিভ হয়। রেহানা জোবাদাকে ছেলের বায়োডাটা দিতে বলেন। জোবায়দা দেবে বলে জানায়। রাতে চরণকে বলে চয়নের বায়োডাটা দিতে। বিয়ে উপলক্ষে চয়নের অগোচরে চরণকে দিয়ে বায়োডাটা বানিয়ে রেখেছিলেন জোবায়দা। আর তা মাস 6 আগে চরণ বায়োডাটার ছবি তুলে পাঠিয়ে দেয় রেহানার হোয়াটসঅ্যাপে, সাথে চয়নের কয়েকটা ছবিও পাঠায়। রেহানা তা বোনকে ফরওয়ার্ড করে। বায়োডাটা দেখতে গিয়ে প্রথমেই সাবিনার চোখ আটকায় পাত্রের নামে, জুবায়ের আরেফিন চয়ন। নামটা বিড়বিড় করে পরে একবার মনে পড়ে যায় সুরলার রুমে টানানো পেন্টিংয়ের নিচে লেখা জুবায়ের নামটা। বিস্মিত চেহারায় হিসেব মেলায় সাবিনা, অনেক কিছু মিলে যায়। তাও নিশ্চিত হতে বোনকে ফোন করে। রিসিভ হতে জিজ্ঞেস করে, আপা, ছেলে কি পেন্টিং করতে জানে বা করে? সবে তারাবির নামাজ পড়তে যায় নামাজে বসেছেন রেহানা। বোনের ফোন দেখে ভেবেছিলেন বিয়ের ব্যাপারে জরুরি কথা বলবেন, কিন্তু আজগুবি প্রশ্ন শুনে ভুরুকুসকে বলেন, কেন? তা দিয়ে তুই কি করবি? বলো না আপা। হ্যাঁ, চয়ন পেন্টিং করে, তবে শখের বশত। এখন তো কাজের সূত্রে চট্টগ্রামে থাকে। ছুটিতে বাসায় এলে প্রতি বিকেলে ছাদে বসে পেন্টিং করে। নিলয় আর নিতু বলে চয়নের পেন্টিং খুব নিখুঁত হয়। আমি অবশ্য দেখিনি। তোমার সাথে পরে কথা বলছি। বোনকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দেন, কারণ সাবিনার হিসেব মিলে গেছে। এর অর্থ সুরলার মনের মানুষ পেন্টিং দাতা এবং বায়োডাটায় থাকা পাত্র একই জন। সাবিনা পুরো বায়োডাটা ঘেটেই দেখেন, ছবিগুলো পরোক্ষ করেন। ছেলেকে বেশ পছন্দ হয় তার। এডুকেশনাল স্কিল আর ব্যাকগ্রাউন্ডও উচ্চমাত্রার। রিয়ানার কাছে শুনে বুঝেছেন ছেলের স্বভাব চরিত্রও ভালো, দেখতেও মাশাল্লাহ, বাদ দেওয়ার পাত্র নয়। তাছাড়া তার মেয়ের পছন্দ এই ছেলেকে। অন্তত মেয়ের রুমে ঝুলানো পেন্টিং আর সেদিনের চেহারা লাজুকতা এটাই বলে। মেয়ে খারাপ কাউকে পছন্দ করেনি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাবিনা। তারাবির নামাজ শেষে তানভীর আহমেদ বাসায় ফিরলে সাবিনা একে একে সব কথা জানান। সব শুনে তানভীর সাহেব বলেন, আমার মেয়ের মত ছাড়া আমি কোনো পদক্ষেপ নিব না। সে যদি রাজি থাকে তবে এগোবো, না হয় নিষেধ করে দেব। তুমি কি মেয়ের সাথে কথা বলবে? সাবিনা বলেন, ঈদ যাক তারপর বলবো। এখন বললেও ঈদের আনন্দ মাটি হয়ে যাবে। এসবের মাঝে মেয়েটা ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। জানো তো ও কতটা ইমোশনাল। তা ঠিক, তাহলে আপাতত এই ব্যাপারে ভাববো না। ঈদ যাক, তারপর ধীরে সুস্থে ভাবা যাবে। সুরলার কানে কতটা পৌঁছায় না। ঈদ অবধি সুরলার বিয়ের ব্যাপারে কোনো আলাপ হয় না। চট্টগ্রাম থেকে চয়ন আসে ঈদের আগের দিন সকালে। ইফতারের পর চরণ যায় ভাইয়ের রুমে। চয়ন সবে বিছানায় গায়ে লিয়ে দিয়েছে। ভাইকে দেখে উঠে বসে। চরণ আসার সময় 2 মগ কফি বানিয়ে এনেছে। একটা মগ ভাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কতদিন আমরা আড্ডা দিই না, খুব মিস করি সেই দিনগুলোকে যখন আমরা সবাই একসাথে থাকতাম, হাসি আড্ডায় দিন কাটাতাম। আজ তোমাকে পেয়ে চলে এলাম আড্ডা দিতে। ভাইয়ের হাত থেকে কফি মগ নিয়ে চয়ন হেসে বলে, আমিও মিস করি অনেক। আজ জমি আড্ডা দেব, তবে এখানে নয়, বারান্দায় চল। 2 ভাই বারান্দায় যায়। বিন ব্যাগে বসে জমে 2 ভাইয়ের আড্ডা। কফিতে চুমুক দিয়ে চয়ন বলে, তা বল, তোর দিনকাল কেমন যাচ্ছে আজকাল?
পূর্বকার নিয়মে যাচ্ছে, কোনো নড়বড় নেই। তোমার দিনকাল কেমন যাচ্ছে? কাজের প্রেশারে হাবুডুবু খেতে খেতে যায় দিন। দীর্ঘশ্বাস ছেড়ে বলে চয়ন। চরণ তার মূল কথা ছাড়ে এবার। তোমার দীর্ঘশ্বাস ফেলার দিন শেষ, সুখের সময় আসছে। মনের মানুষকে বিয়ে করে সুখী হও। চয়ন ভাইয়ের কথা বুঝতে পারে না, ফরুকুসকে বলে। আমার সুখের দিন আসছে তুই কিভাবে জানলি? আমি তো জানলাম না। আর মনের মানুষকে বিয়ে করে সুখী হও মানে কি? ভাইয়া, তোমার বিয়ে সেনাই বাজলো বলে সুখী তো হবেই। হেসে বলে চরণ। চয়ন খানিক ভেবে বলে, মা আবার আমার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেছে। নিষেধ করে এসবে আমাকে না জড়াতে, তাও মা এবার কোমরে কাপড় বেঁধে নেমেছে। এই যাত্রায় মুক্তি পাবো বলে মনে হয় না। বিয়ে আমাকে করতে হবে, তাও তোমার মনের মানুষকে। মনের মানুষ মানে? মাকে ওই ধোকাবাজ অনন্যার সাথে আমার বিয়ে ঠিক করেছে? এমন হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। চোয়াল শক্ত করে বলে চয়ন। চেহারায় রাগের আবার দেখা যাচ্ছে। চরণ ভাইয়ের রাগ শান্ত করতে বলে, তুমি ভাবলে কি করে তোমার জীবন তছনছকারীকে আমি আমার জীবনে আবার আসতে দেব? পাত্রী অনন্যা নয়, অন্য কেউ। তার তোমার মনে কি অনন্যা ছাড়া আর কেউ নেই? চয়ন প্রশ্নবোধক চাউনি দিয়ে তাকায় ভাইয়ের দিকে, বলে, কার কথা বলছিস? আমার প্রশ্নের উত্তর দাও আগে, তারপর বলছি। না, কেউ নেই। খানিক সময় নিয়ে উত্তর দেয় চয়ন। চরণ হেসে জিজ্ঞেস করে, তোমার কীর্তিকেও কি মনের বাইরে রাখো আজকাল? কিট্টি? অবাক চোখে তাকিয়ে বলে চয়ন। তারপর হকচকে উঠে বলে, মাকে ওই ইঁচড়ে পাকা মেয়ের সাথে আমার বিয়ের কথা বলছে? চরণ ভ্রুকুটি করে বলে, কোন স্ত্রী পোকা মেয়ে, কার কথা বলছো? মজা নিচ্ছে চরণ। চয়ন ধমকে ওঠে, মজা নিবি না, ক্লিয়ার করে বল। কি বলবো? মাকে ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে? কোন মেয়ে? ঠোঁট দিয়ে হাসি চেপে আবারও বলে চরণ। চয়ন বুঝে যায় তার ভাই তার মুখ থেকে সুরলার নাম জানতে চাচ্ছে। নাম না বলা অবধি বলবে না, তাই সে বিরক্ত হয়ে বলে, সুরলা না কি নাম জানি মেয়েটা, নিতোর কাজিন, ওর সাথে আমার বিয়ের কথা চলছে? না, সুরেলার সাথে নয়। চয়ন হাফ ছাড়ে, প্রশ্ন করে, তবে কে? বিয়ের কথা চলছে সুরলা ওরফে কীর্তির সাথে, তোমার কীর্তির সাথে। শব্দকর হাসি দিয়ে বলে চরণ। চয়ন চমকায়, মাথা চেপে বসে পড়ে, 7-5 ভাবে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, মাকে বলে দিস ওই মেয়েকে আমি বিয়ে করব না। আর সে মোটেও আমার মনের মানুষ নয়। 2 দিন হেসে কথা বললে কেউ মনের মানুষ হয়ে যায় না? আমরা শুনেছি তোমাদের মাঝে প্রেমের সম্পর্ক আছে, তবে এখন নিষেধ করছো কেন? তোদের এসব কে বলেছে? নিশ্চয় ওই মেয়ে বলেছে। এই মেয়েকে চিবার জন্মদিন পার্টির পরদিন এত অপমান করলাম, তাও লজ্জা হলো না। বেহায়ার মতো মানুষকে কী সব বলে বেড়াচ্ছে। আবার আসছে বিয়ে করতে। এই বিয়ের সম্বন্ধও নিশ্চয়ই এই মেয়ে তার বাপ মাকে দিয়ে পাঠিয়েছে। রাগে গদগদ করতে করতে বলে চয়ন। সবটা পরিষ্কার হয়ে যায় চয়নের কাছে। সুরলার বিষণ্ণ তার খালার বাসায় না আসার কারণ তার ভাই। বিনা অপরাধে মেয়েটাকে কতটা কথার ঘা দিয়েছে আন্দাজ করে সে। খারাপ লাগা কাজ করে। জল শক্ত করে প্রতিবাদী সুরে বলে, না জেনে কথা বলা ঠিক না ভাইয়া। মেয়েটাকে তোমার অপমান করা ঠিক হয়নি। অন্যের দোষের সাজা কেন তুমি ওকে দিয়েছ? তুমি জানো সেই দিনের পর মেয়েটা তার খালার বাসায়ও আসে না, সম্ভবত তোমার সাথে দেখা করতে চাই না বলেই। আর মেয়েটা কাউকে কিছু বলে বেড়ায়নি। অর্ণার পরে কোনো মেয়ের সম্পর্কে তুমি এতটা ইন্টারেস্ট দেখিয়েছ, তাই আমরা সবাই ভেবেছি তোমাদের মাঝে ভাব ভালোবাসা আছে। আর সে ভেবেই মা প্রস্তাব পাঠিয়েছেন সরলার খালার কাছে। সরলার পক্ষ থেকে প্রস্তাব আসেনি, কিন্তু আজ 3-4 দিন হয়ে গেল, এখনও ওরা হ্যাঁ বলেনি। সরলা যদি তোমাকে বিয়ে করার জন্য পাগল হতো, তবে আগেই পরিবারকে মানিয়ে হ্যাঁ বলে দিত। মেয়েটা নির্দোষ, তুমি শুধু শুধুই মেয়েটাকে দোষারোপ করছো। তোরা সবসময় এক লাইন বেশি বুঝিস। যাই হোক, আমি ওকে বিয়ে করব না, মাকে বলে দিবি। চয়নের রাগ সরে না এত সব শুনেও। শটটা এখনও রাগত। চরণ উঠে দাঁড়ায়, যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, এই বিয়ে নিয়ে মায়ের থেকে বাবার আগ্রহ বেশি। একদিন বাবার বিপদেও পাশে থেকেছিল, এখন বাবা যেভাবেই হোক ওকে ছেলের বউ করবে। মাকে বোঝাতে পারলেও বাবাকে পারবে না বোঝাতে। তোমার বিয়ে, তুমি গিয়ে জানাও তোমার সিদ্ধান্ত, আমি নেই এসবে। ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় চরণ। চরণ রাগে ফোঁস করে। রাতে খাবার খেতে বসে বাবাকে শুনিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, শোনো মা, আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিই,
আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না, তাই কথাই গোবে না আর। চয়নের কথায় বাবা মা চিবা তিনজনই পুরু কুচকে তাকিয়ে রইল। তাদের জানা মতে চয়ন সুরলাকে পছন্দ করে, তবে বিয়েতে এত আপত্তি কেন? চরণ বাবা মায়ের মুখের ভাষা বুঝতে পেরে বলল, আমাদের জানা মতে তোমরা একে অপরকে পছন্দ করো, হয়তো ভালোবাসো, তবে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার? চরণের কথার সাথে বাবা মা ও চিবাও সায় জানায়। চরণ ভাইয়ের দিকে তাকায় অগ্নি দৃষ্টিতে। আর কেউ না জানলেও সত্যটা তো চরণ জানে, তাও আগুনে ঘি ঢালছে কেন? সে গম্ভীর মুখে বলে, তোমরা সবাই 1 লাইন নয় 5 লাইন বেশি বোঝো। আমাদের মাঝে প্রেম, ভালোবাসা, পছন্দের কোনো সম্পর্কই নেই। আমি তোকে পছন্দও করি না। জুবেদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান ছেলের দিকে। ছেলের পছন্দের কথা ভেবে প্রস্তাব নিয়ে তারাই এগিয়েছেন। এখন ছেলে বেঁকে বসলে কি অপমানটাই না হতে হবে, ভাবতেই বুক কাঁপে তার। বখতিয়ার সাহেব গাঢ়তর কণ্ঠে বলেন, আমরা তোমার পছন্দের কথা জেনে এগিয়েছি, এখন তুমি বেঁকে বসলেও কিছু করার থাকবে না। মেয়েটাকে আমাদের সবার পছন্দ। পাত্রীপক্ষ থেকে ইতিবাচক উত্তর এলে পুত্রবধূ হিসাবে ওকে ঘরে আনবো আমরা। তোমার মত থাকুক আর না থাকুক, সুরলাকে তোমার বিয়ে করতেই হবে। কোনো বাড়তি কথা চাইছি না আমি। বাবার কথার উত্তরে কিছু বলতে পারে না চয়ন। খাবার ছেড়ে উঠে যায়। রুমে গিয়ে সুরলার নাম্বারে কল দেয়। সুরলাকে বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবে, বলবে যাতে তার পক্ষ থেকে ইতিবাচক উত্তর না আসে। সংযোগ দেওয়া সম্ভব হয় না, বলাও দিয়েছে সম্ভবত। সুরলার সাথে যোগাযোগের আর কোনো পথ পায় না। ঈদের দিন পুরোটা সময় আনন্দে কাটিয়েছে সুরলা। বন্ধুদের বাসায় গেছে, ওদের নিয়ে ঘুরতে গেছে। রিয়ানা বেশ কয়েকবার ফোন দিয়ে যেতে বললেও যায়নি। চয়ন বাড়িতে আছে, পাশে না দেখা হয়ে যায়। ঈদের পর দিন লাঞ্চের পর তানভীর সাহেব মেয়েকে ডেকে পাঠান নিজের রুমে। বাবার তলব পেয়ে ছুটে যায় বাবার রুমে। তানভীর সাহেব পাশে বসিয়ে স্ত্রীর ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বললেন, বায়োডাটাটা পড়ে দেখতো কেমন লাগে। সুরলা ভুরু কুচকে পড়া শুরু করে। পাত্রের নাম জুবায়ের আরেফিন চয়ন। দেখে অবাক হয়, তারপর চোখ ডলে, ভুল দেখছে কিনা। চয়নের বায়োডাটা তার বাবা মায়ের হাতে যাবে কেন? পুরো বায়োডাটায় চোখ বুলায়, পরপর কয়েকটা ছবিও দেখে। বায়োডাটার ছবি চয়নেরই। সে অবাক হয়ে বলে, এসব কি বাবা? তানভীর সাহেব আর সাবিনা তক্ষণে মেয়ের কাণ্ড দেখছিলেন। তানভীর সাহেব মেয়ের পছন্দের কথা জানেন না, সাবিনা জানেন। তিনি মুচকে এসে বলেন, বিয়ের প্রস্তাব এসেছে এই ছেলের বাসা থেকে, কি করা যায় বলতো? সুরলার অবাকের মাত্রা বাড়ে। চয়নের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসছে? চয়নের না কদিন পর বিয়ের কথা ছিল? বিয়ে কি ভেঙে গেছে? হয়তোবা। আর তাই পাত্রী না পেয়ে তাকে বিয়ে করতে চাইছে, নাকি চয়ন আবার কোনো প্রতিশোধ নিতে চাচ্ছে? নিজেকে শক্ত করে নিয়েছে সে। যতই যাই হোক, ওই লোকের কথা ভাববে না আর না তার কোনো ফাঁদে পা দেবে। সুরলা সরাসরি বলে দেয়, কি করবে? নিষেধ করে দাও, পাত্রকে আমার পছন্দ হয়নি। আরেকটা কথা, আমার বিয়ের কথা কেন আসছে এখন? বাবা, তুমি না বললে আমার পড়াশোনা শেষ করার আগে বিয়ের কথা ভাববে না? তানভীর সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমি নিষেধে করেছি, তোর মাও নিষেধ করেছে। রেহানা আপা জোর করছেন ভাবতে, পাত্র নাকি ভালো। এমন পাত্র হাতছাড়া করলে পরে পাবে না। তবে আমি বলেছি, তোর মত থাকলে এগোবে, না হয় বাদ। আমার মত নেই, বাদ দিয়ে দাও। কড়া গলায় বলে সুরলা। সাবিনা অবাক চোখে তাকান মেয়ের দিকে। হঠাৎ কি হলো? বেঁকে বসলো কেন? দুজনের ঝগড়া টগড়া হয়েছে নাকি? তিনি বলেন, ভেবে বলছিস তো? আমরা নিষেধ করে দিলে কিন্তু আর হ্যাঁ বলতে পারবো না। ভেবেই বলছি, না করে দাও। কড়া গলায় বলে রুম থেকে বেরিয়ে যায় সুরলা।